নমস্কার। আজকের আলোচনাটা আমরা একটু গভীরে ডুব দেব ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের কিছু দিকে। হ্যাঁ, বিশেষ করে সেই দিকগুলো নিয়ে যেগুলো নিয়ে হয়তো ভুল বোঝাবুঝি বেশি হয়। একদম। যেমন ধরুন তন্ত্র সাধনা বা ভাষার বিভিন্ন স্তর, চেতনার উত্তরণ, এই সব আর কি। আমাদের হাতে কিছু লেখা আর পর্যবেক্ষণ আছে। আর দুটো মূল ধারার কথা তো আসবেই, আগম মানে তান্ত্রিক পথ, আর নিগম মানে বৈদিক পথ। লক্ষ্যটা হয়তো একই, কিন্তু রাস্তা দুটো বেশ আলাদা। ঠিক। আজকের উদ্দেশ্য হবে এই পদগুলো আর চেতনার সঙ্গে এদের যোগসূত্রটা একটু সহজ করে বোঝা। আচ্ছা, তাহলে আগম বা তান্ত্রিক পথ দিয়ে শুরু করি। এর মূল লক্ষ্য তো শোনা যায় শক্তি বা সিদ্ধি লাভ। হ্যাঁ, সিদ্ধি। যেমন ধরুন মারণ, উচাটন, বশীকরণ, এই ধরনের ক্ষমতার কথা বলা হয়। কিন্তু এই সাধকদের নিয়ে সমাজে এত রহস্য বা কখনো বেশ ভয়ও দেখা যায়। কেন বলুন তো? ভয়ানক চেহারা বা ওই নরবলি অভিচারের গুজব? দেখুন, ভয়ের একটা কারণ তো অবশ্যই ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা। শক্তি অর্জন তন্ত্রের একটা দিক, ঠিকই। কিন্তু শক্তি নিজে তো ভালো না মন্দ না, অনেকটা বিদ্যুতের মতো, তাই না? হ্যাঁ, তা তো বটেই। ব্যবহারটা কেমন হবে সেটা নির্ভর করে ব্যবহারকারীর উপর, তার চরিত্র, তার উদ্দেশ্য, এগুলোর উপর। আচ্ছা। নৈতিক ভিত্তি যদি দুর্বল হয়, তখন ওই শক্তি দিয়ে তো অন্যের ক্ষতিও হতে পারে বা নিজের অহংকার বাড়তে পারে। এই জন্যই কি ওই কাপালিকদের অদ্ভুত বেশভূষা বা শ্মশানবাস এগুলো সাধারণ মানুষকে একটু ভয় পাইয়ে দেয়? হ্যাঁ, হতে পারে। লোকচক্ষুর আড়ালে থাকা, রহস্যময়তা, এগুলো একটা ভীতি মিশ্রিত কৌতূহল তৈরি করে আর কি। তার মানে শক্তি অর্জন নয়, শক্তির সঠিক ব্যবহার আর ব্যবহারকারীর চরিত্রটাই আসল। একদম। কিন্তু এটাও ঠিক যে এই অপব্যবহারের ভয়ের জন্য তন্ত্রের যে গভীর দিকটা, সেটাই কি ঢাকা পড়ে যাচ্ছে? আত্মোপলব্ধিতে এর ভূমিকা অবশ্যই আছে। তন্ত্রের শক্তিকে শুধু বাইরের জগতের ওপর প্রভাব খাটানোর জন্য নয়, বরং চেতনার ভেতরের স্তরগুলো খোলার কাজেও ব্যবহার করা হয়। যেমন? ওই যে কুণ্ডলিনী জাগরণ বা ষটচক্র ভেদ করার কথা বলা হয়, ওগুলো তো ভেতরের যাত্রারই কথা। আচ্ছা আচ্ছা। ভয়টা এসেছে মূলত বিকৃত প্রয়োগ বা ভুল ধারণা থেকে। আসল সাধনা তো আত্মনিয়ন্ত্রণ আর আত্মশুদ্ধির পথ। বুঝেছি। তাহলে শুধু শক্তি নয়, চেতনার গভীরে যাওয়ার অন্য পথও আছে নিশ্চয়ই। যেমন ধরুন ভাষার ব্যাপারটা। হ্যাঁ, ওটা খুব ইন্টারেস্টিং। ভাষারও তো স্তরভেদ আছে। ঠিক। সূত্রগুলো বলছে 4টে স্তরের কথা। বৈখরি আমরা যেটায় কথা বলি। হ্যাঁ, কথ্য ভাষা। তারপর মধ্যমা, যেটা মনের ভেতরের চিন্তা হয়তো প্রকাশ পায়নি, ভাবনার স্তরটা। এরপর পশ্যন্তী, এটা নাকি এক ধরনের ইন্টুইশন বা অন্তর্দৃষ্টির জগৎ। ঠিক, যেখানে সবকিছু যেন দেখা যায়। আর শেষে পরা, যা সবকিছুর উৎস, অব্যক্ত। বলা হয় পশ্যন্তী স্তরে গেলে নাকি অন্যের মন বা আগের জন্মের কথাও জানা যায়। দেখুন, শাস্ত্র তো সেরকমই ইঙ্গিত দেয়। ভাষার এই স্তরগুলো আসলে শুধু কমিউনিকেশনের ধাপ নয়, এগুলো চেতনার গভীরতারই এক একটা পর্যায়। বৈখরি সবচেয়ে বাইরের আর পরা সবচেয়ে ভেতরের। একদম। এই স্তরগুলোতে ওঠা মানেই চেতনার গভীরে যাওয়া। বেলুর মঠের একজন অধ্যাপক যেমন বলছিলেন, এটা হয়তো ব্রেইন ওয়েভ বা চেতনার বিভিন্ন ফ্রিকোয়েন্সির আধুনিক ধারণার সাথেও মেলানো দুকে পারে। ইন্টারেস্টিং। হ্যাঁ, বৃহত্তর ছবিতে দেখলে ভাষা এখানে চেতনার রহস্য উন্মোচনের একটা চাবিকাঠি। তাহলেই যে চেতনার গভীরে যাওয়ার ম্যাপ, ভাষার স্তর বা শক্তির পথ, এই ম্যাপ ধরে এগোবো কি করে? এখানেই কি পতঞ্জলির যোগসূত্র প্রাসঙ্গিক? অবশ্যই। যোগসূত্র একটা কাঠামো দেয়, ধারণা, ধ্যান, সমাধি। হ্যাঁ, মনকে একাগ্র করার ধাপগুলো। হ্যাঁ। ধারণা মানে স্থির করা, ধ্যান মানে সেই স্থিরতা ধরে রাখা, আর সমাধি হল সেই গভীরতম অবস্থা যখন নিজের অস্তিত্বটাই আর থাকে না, শুধু ধ্যেয় বস্তুই থাকে, স্থূল থেকে সূক্ষ্ম উত্তরণ। এই প্রসঙ্গে একজনের কথা মনে পড়ছে, শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী। তার জীবন তো একটা অসাধারণ রূপান্তরের গল্প। ঠিক। একজন সাধারণ সংসারী মানুষ স্ত্রীর মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছিলেন। তারপর ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন, আর কঠোর সাধনার পর তারাপীঠের সেই পরিবেশে, হ্যাঁ, দিব্য দর্শন লাভ করে তিনি সম্পূর্ণ অন্য মানুষ হয়ে গেলেন, একজন মহান সাধক। তার জীবনটা কি প্রমাণ করে যে সঠিক সাধনা আর গুরুর নির্দেশ পেলে সাধারণ মানুষও আধ্যাত্মিকভাবে রূপান্তরিত হতে পারে? আমার তো তাই মনে হয়।
এটা দেখায় যে সাধনার আসল মানে অলৌকিক ক্ষমতা পাওয়া নয়, বরং নিজের আত্মার দিকে ফেরা। নিজের ভেতরের সম্ভাবনাকে জাগানো। একদম। নিগমানন্দের জীবন বা একজন ভালো গুরুর সঙ্গ আসলে এটাই বলে, পূর্ণতা বাইরে থেকে আসে না, ওটা আমাদের ভেতরেই সুপ্ত আছে। উপনিষদও তো সেই কথাই বলে, তাই না? সেই পূর্ণ সত্তা। হ্যাঁ, যা আমাদের প্রত্যেকের ভেতরেই আছে। কিন্তু প্রশ্ন হল, এই সুপ্ত পূর্ণতাকে জাগাবো কি করে? এখানেই তো সাধনার দরকার, আত্মজিজ্ঞাসা, সমর্পণ। তাহলে এই যে বিভিন্ন পথ আমরা আলোচনা করলাম, তন্ত্রের শক্তি, ভাষার স্তর, যোগের ধ্যান, এগুলো সবই কি আসলে আমাদের চেতনার ভেতরের অসীম সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে? আমার তো তাই মনে হয়। এই সব দর্শন আর পথ আমাদের মনে করিয়ে দেয় যে আমরা নিজেদের যতটুকু জানি তার বাইরেও জানার, অনুভব করার অনেক কিছু আছে। পূর্ণ থেকেই পূর্ণ আসে। হ্যাঁ। যদি এটাই সত্যি হয়, তাহলে আমরা যে ব্যক্তি চেতনা আর বিশ্ব চেতনার মধ্যে একটা দূরত্ব অনুভব করি, একটা বিচ্ছিন্নতা, সেটার আসল মানে কি, এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।